হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল দ্য লার্ন ল্যাডার। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো যে আমরা বিভিন্ন সিবিএসই, আইসিএসসি এবং স্টেট বোর্ড যেগুলো আছে, যেমন আমাদের এখানকার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তো আমরা সেখানকার যে ক্লাস 7, 8, 9 এবং 10-এর যে সমস্ত সায়েন্স, ম্যাথস এবং আলাদা করে যে যেখানে বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, এই সমস্ত যে চ্যাপ্টার্সগুলো আছে সেই চ্যাপ্টার্সগুলো আমরা পড়বো এবং তার সাথে সাথে যে সলিউশনসগুলো আছে, কোয়েশ্চেন্সগুলো আছে, সেই কোয়েশ্চেন্সের সলভও আমরা করব। তো আমাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা আগে দেখেছি যে স্টুডেন্টসরা অনেক ক্ষেত্রে ভীষণ ডিফিকাল্টি ফেস করেন সলিউশন করার জন্য। তো আমাদের বেসিক উদ্দেশ্য বা এই চ্যানেলটার এম থাকবে যে তোমাদেরকে আমরা খুব ইজি ওয়েতে চ্যাপ্টার ধরে ধরে এক একটা পার্ট পড়াবো এবং তার সাথে সাথে আমরা ব্যাকের যে কোয়েশ্চেন্সগুলো থাকে সেগুলো সলভ করব, যাতে তোমরা আগামী দিনে তোমাদের যখন এই চ্যাপ্টার্সগুলো তোমরাও সলভ করবে, তোমরা খুব ইজি ওয়েতে এগুলোর এক্সপ্লেনেশনগুলো পাও এবং এইগুলো দেখে তোমরা নিজেদের স্টাডিগুলো করতে পারো। তো আজকে আমাদের প্রথম ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ, আমরা যে বইটা নিয়েছি আজকে সেটা হলো ক্লাস 9-এর যে সায়েন্স টেক্সট বুক আছে এনসিইআরটির, যেটা আমরা সিবিএসসিতে নর্মালি ফলো করে থাকি, সেই বইটাই আমরা আজকে গো থ্রু করবো। এবং এটা যদি আমরা দেখি তাহলে আমাদের এটা হচ্ছে ক্লাস 9-এর যে টেক্সট বুক, সেখানে এই চ্যাপ্টার্সগুলো তোমরা যদি দেখো, ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস, ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, atoms and molecules, structure of the atom, the fundamental unit of life, tissues, diversity in living organisms, motion, force and laws of motion, gravitation, work and energy, sound, why do we fall ill, natural resources, improvement, এইভাবে 15টা টোটাল চ্যাপ্টার কিন্তু আমাদের কারিকুলামের মধ্যে রয়েছে। তো এর মধ্যে আজকে যে চ্যাপ্টারটা আমরা মেনলি কভার করব সেটা হচ্ছে দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5। তো আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি সায়েন্সের মধ্যেও ধরি, তো ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ আমরা বায়োলজির মধ্যে এটাকে আলাদা করে সেগ্রিগেশন করতে পারি, বাট সিবিএসই বোর্ডের যে সমস্ত বইগুলো আছে সেখানে সায়েন্স একটা সিঙ্গেল কারিকুলামের মধ্যে ধরা হয়, তো সেই হিসাবে ওদের স্ট্রাকচার এইভাবেই রয়েছে। তো আমরা আজকে এই দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারটা পড়ব এবং এর যে টোটাল এক্সপ্লেনেশনটা সেটা আমরা দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারটা কীভাবে কী আছে, এবং আজকে আমরা এই চ্যাপ্টারটা গো থ্রু করবো এবং পরে এই চ্যাপ্টারটারই কন্টিনিউয়েশনে আমরা এর যে ব্যাকে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো কিন্তু আমরা ধরে ধরে সলভ করব। তো চলো দেখে নেওয়া যাক চ্যাপ্টার। এটা যদি দেখি আমাদের পেজ নাম্বার দেওয়া আছে, পেজ নাম্বার 57। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটায়। এই হলো আমাদের চ্যাপ্টার 5, দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এটা হলো বেসিক চ্যাপ্টারটার নাম, যেখানে আমরা বুঝতেই পারছি দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ বলতে আমাদের মানে একদম বেসিক যে লাইফ বলতে আমরা যেটাকে বলি মানে হচ্ছে প্রাণ, বা যদি আমি ইংলিশে বলি তাহলে লাইফের আরও ডেফিনেশন আমরা যদি বলতে পারি লিভিং আর নন লিভিং হিসাবেও আমরা অনেক সময় লাইফকে ডিফারেন্সিয়েট করি। তো এখানে লাইফ বলতে কিন্তু আমরা সাধারণত লিভিং ফর্মসকে নিয়েই কথা বলছি, কারণ নন লিভিং ফর্মসের মধ্যে কোনো লাইফ থাকে না আমরা জানি। তো সেখানে যেটা বলা হচ্ছে দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, তো লাইফ কী, এর বেসিক্সটা কী এবং এর ফান্ডামেন্টাল ইউনিট, মানে প্রতিটা জিনিসের আমরা জানি যে একটা বেসিক ইউনিট থাকে। সেটা আমরা যদি ফিজিক্সের ক্ষেত্রে দেখি, যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আছে, সেরকমই লাইফের ক্ষেত্রে যদি বায়োলজিতে আসি তখন আমরা ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ বলতে প্রথমেই কিন্তু জানি সেলকে। তো সেইটাই একটা বড় পার্ট যেটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে পড়বো, যে সেল অ্যান্ড ইটস ডিফারেন্ট পার্ট, সেলসের অর্গানেলস, এই সবগুলোই মেনলি কিন্তু আজকের এই চ্যাপ্টারের পার্ট। তো আমরা যদি একদম ফার্স্ট বেসিক থেকে শুরু করি, যে একদম বেসিক জিনিসটা দেখো এখানে যেটা লেখা আছে, যে ওয়াইল এক্সামিনিং এ থিন স্লাইস অফ কর্ক, রবার্ট হুক হচ্ছেন একজন সায়েন্টিস্ট যিনি প্রথম saw that the cork resembled the structure of a honeycomb consisting of many little compartments. Cork is a substance which comes from the bark of a tree. This was in the year 1665 when Hooke made this chance observation through a self-designed microscope. মানে তার মানে কিন্তু রবার্ট হুক ফার্স্ট নিজে একটা সেলফ ডিজাইন মাইক্রোস্কোপ ক্রিয়েট করেছিল, সেই মাইক্রোস্কোপের থ্রু দিয়ে উনি একটা বার্ক অফ আ ট্রিকে দেখেছিলেন। ঠিক আছে, রবার্ট হুক কল্ড দিস বক্সেস সেলস। সেল ইজ এ ল্যাটিন ওয়ার্ড যেটার মিনিং হচ্ছে আ লিটল রুম। তার মানে প্রথম উনি যেটা দেখেছিলেন, বার্ক অফ আ ট্রি বলতে তোমরা যেটা বুঝতে পারছো ভালো করে, বার্ক অফ আ ট্রি মানে আমাদের গাছের যে সারফেসটা আছে সেইটাকে বলা হচ্ছে, বা আমরা যে ধরো একটা যদি ট্রি দেখি, একটা ট্রিয়ের যে মেইন যে ট্রাঙ্কটা থাকে সেই ট্রাঙ্কের গায়ে দেখবে কতগুলো ছাল ছাল টাইপের থাকে, মানে ক্রস ডাইমেনশনে তোমার স্ট্রাকচার্স থাকে, সেটাকেই বলা হয় বার্ক অফ দ্য ট্রি। সেই বার্ক অফ দ্য ট্রিটাকে উনি যখন নিজে একটা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে অ্যানালিসিস করেছিলেন সেলফ মেড 1665-এ, তখন উনি কিছু বক্স শেপের স্ট্রাকচার
মানে বক্স শেপের স্ট্রাকচার বলতে স্ট্রাকচারগুলো যদি আমি এখানে আঁকি তাহলে এরকম ধরনের এক একটা বক্স শেপের স্ট্রাকচার ছিল। সেই বক্স শেপের স্ট্রাকচারগুলোকে উনি অবজার্ভ করেছিলেন এবং এই স্ট্রাকচারসগুলোকে উনি দেখে তখন উনি টার্মটাকে বলেছিলেন যে দিজ আর কল্ড সেলস। তার মানে সেল হচ্ছে একটা ল্যাতিন ওয়ার্ড যার মিনিং হচ্ছে লিটল রুম। This may seems to be very small and insignificant incident, but it is very important in the history of science. খুব সিম্পল ব্যাপার মনে হলো, এটা কিন্তু সায়েন্সের জন্য একটা বিশাল সিগনিফিকেন্ট ঘটনা ছিল। This was the very first time that someone had observed that living things appear to consist of separate units. The use of the word cell to describe this unit is being used till this day in biology. তার মানে কি এইটা একটা সিম্পল ঘটনা হলেও কিন্তু একটা বড় পার্ট, কারণ আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পেরেছি এরকম ছোট ছোট টাইনি যে ইউনিটস বা সেলস সেগুলোই কিন্তু কম্বাইন হয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা জানি টিস্যু ফর্ম করে। সেই টিস্যুগুলো আবার মাল্টিপল ভাবে মানে অনেক কটা টিস্যু একসাথে হয়ে তারা আবার কি ফর্ম করে, তারা ফর্ম করে অর্গানস অনেক কটা সেই মানে যখন এক জায়গায় আসে তখন তৈরি হয় সেখান থেকে একটা অর্গানিজমস থেকে হয়ে যায়, মানে সেই অর্গানিজমস থেকেই কিন্তু আমরা প্রোক্যারিওট ইউক্যারিওটস বা বিভিন্ন রকমের অ্যানিমালিয়া প্লান্টি এক্সেট্রা যেগুলো আছে সেগুলো। তার মানে কি দ্য বেসিক ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ যদি আমরা ধরি তাহলে সেটা কিন্তু সেল। তাই জন্য সেলের ডিসকভারিটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ডিসকভারি ছিল অ্যান্ড স্টিল আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেটা একটা খুব ইম্পর্টেন্ট ডিসকভারি হিসাবেই মানা হয়। তো তারপরে এখানে দেখো, এখানে লিভিং অর্গানিজমের জন্য একটা ছোটো অ্যাক্টিভিটি দেওয়া আছে, যেখানে একটা ছোটো অ্যাক্টিভিটি হিসাবে ওরা একটা দিয়েছে যে অ্যাক্টিভিটিগুলো তোমরা যারা সিবিএসসি বোর্ডে আছো তারা বিভিন্ন অ্যাক্টিভিটি হিসাবে থাকে, অ্যাক্টিভিটিগুলো আমরা পরে দেখবো। আমরা বেসিক যে চ্যাপ্টারটা আছে আজকে যেহেতু সেটা কভার করছি, আমরা অ্যাক্টিভিটিগুলোতে যাচ্ছি না। জাস্ট বেসিক একটা মাইক্রোস্কোপের স্ট্রাকচার এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে। এই মাইক্রোস্কোপের স্ট্রাকচারটা তোমরা যদি দেখো, এটা আমরা নর্মালি যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছি বা যদি তোমরা হায়ার স্টাডিজেও বায়োলজিতে যাও 11-12-এও অনেক স্কুলে থাকে, সেখানে তোমরা কিন্তু বেসিক কম্পাউন্ড মাইক্রোস্কোপটা দেখতে পাবে। এই মাইক্রোস্কোপের এই জায়গাটা একটা ছোট্ট, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এইখানটা একটা ছোট্ট লেন্স থাকে, সেই লেন্সের মধ্যে আমাদের স্লাইডগুলো প্লেস করতে হয়। সেই স্লাইডের মধ্যে আমাদের বিভিন্ন রকমের স্টেনিং করতে হয়। স্টেনিং করে আমরা যদি সেইখানে স্টেনিং করার পর যে অবজেক্টটা সেটা যদি আমি কোনো মাইক্রো অর্গানিজমের স্যাম্পল করতে পারি, আমি নর্মাল সেলস যদি করি তাহলে এখানে যদি কোনো সেই রকম স্যাম্পলস নিয়ে আমি যদি এখানে পুট করি, তারপরে আমরা যখন আমাদের আইপিস দিয়ে যে উপরের আইপিসটা দিয়ে আমরা যখন দেখব তখন কিন্তু সেটা আমরা হ্যাঁ এই আইপিসটা দিয়ে কিন্তু আমরা এই জায়গাটা দেখতে পাবো। মানে এইখান দিয়ে যখন আমরা চোখটা রাখবো এখানে এবং এই কোর্স অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা আছে সেই জায়গাটা দিয়ে কিন্তু আমরা কোর্সটাকে ফাইন এবং আমাদের মানে অ্যাডজাস্টমেন্টটা করতে পারি যে আমরা কতটা সেটাকে, মাইক্রোস্কোপ মানে কি তোমরা সবাই জানো যে আমরা সেটাকে কতটা জুম ইন করতে পারি, যেটা আমরা এখন নর্মালি মোবাইলের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের মোবাইলে এখন জুম বেড়ে গেছে অনেক, সেখানে আমরা অনেক মানে দূরের জিনিসকে কাছে আনতে পারি। তো মাইক্রোস্কোপের প্রিন্সিপালটাও সেম, যে আমরা খুব ফাইন আর যেটা আমরা নর্মালি চোখে দেখতে পারি না সেই জিনিসটাই কিন্তু আমরা মাইক্রোস্কোপিক জিনিসপত্রকে আমরা দেখতে পারি থ্রু মাইক্রোস্কোপ। এটাই তার মেইন উদ্দেশ্য। এবং এটাকে আমরা যখন অ্যাডজাস্টমেন্ট করি, কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে এখানে, যাতে এখানে মেইনলি কিন্তু এর প্রিন্সিপালটা লাইটের ওপরই ডিপেন্ড করে, মানে লাইটটা রিফ্লেকশন হয়ে কীভাবে এর মধ্যে দিয়ে আমাদের যে একটা ছোট বস্তুকে আমরা একদম মানে জুম ইন করে সেটাকে একদম মাইক্রোস্কোপিক লেভেলে দেখতে পারি, তার বেসিক জিনিসটাই কিন্তু এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো এটা একটা প্রিন্সিপাল আছে যেটা তোমরা হয়তো 11-12-এ যখন উঠবে আরও ভালো করে ল্যাবে নিজেরা যখন অ্যানালিসিস করবে সেটা বুঝতে পারবে। তো বেসিক এটার উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে কিন্তু ফার্স্ট একটা হোমমেড মাইক্রোস্কোপি দিয়েই কিন্তু প্রথম আমাদের যখন রবার্ট হুক প্রথম করেছিলেন সেল মানে ট্রি বার্ককে দেখতে পেয়েছেন এবং সেখান থেকেই কিন্তু সেলকে আইডেন্টিফাই করেছিলেন। তো এরপরে যেটা আমরা চলে যাচ্ছি সেটা হলো নেক্সট পেজে যে কন্টেন্টটা আছে। এখানে দেখো যেরকম কিছু জিনিস এখানে তোমরা দেখতে পারবে লেখা আছে পেজ নাম্বার 58-এ, যে দ্য ইনভেনশন অফ দ্য ম্যাগনিফাইং লেন্স লেড টু দ্য ডিসকভারি অফ দ্য মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। It is now known that a single cell may constitute a whole organism, as in amoeba, Chlamydomonas, Paramecium, bacteria. These organisms are called unicellular organisms. Uni means single. On the other hand, many cell groups together in a single body and assume different functions in it to form various body parts in multicellular organisms. Multi means many, such as fungi, plants and animals. তার মানে দেখো কিছু কিছু আমরা বুঝতে পারছি কিছু কিছু অর্গানিজমস আছে যারা কিন্তু একটা সেল মানে সিঙ্গল সেলুলার অর্গানিজমস, তাদেরকেই বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম। মানে দেয়ার ইজ অনলি ওয়ান সেল উইদিন দ্যাট অর্গানিজমস, ফর এক্সাম্পলস অ্যামিবা, ক্ল্যামাইডোমোনাস, প্যারামেশিয়ামস।
অ্যান্ড যদি আমরা সেইভাবে আসি, আবার কিছু মাল্টিসেলুলার অর্গানিজমস আছে যাদের মধ্যে অনেক কটা সেলস থাকে। দিস সেলস কম্বাইন টুগেদার, আমরা যদি ধরি দিস সেলস কম্বাইন টুগেদার অ্যান্ড ফর্ম মাল্টিসেলুলার অর্গানিজমস, জাস্ট লাইক হচ্ছে আমরা হিউম্যান বিংস যারা রয়েছে, মানে অ্যানিমালস, নট হিউম্যান বিংস শুধু, অ্যানিমাল পুরো কিংডমটাই যদি ধরো, প্লান্ট কিংডম যদি ধরো, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের এই মাল্টিসেলুলার অর্গানিজম, কারণ এখানে বিভিন্ন সেলস কম্বাইন করে তৈরি করলো কি, তারা তৈরি করেছে হচ্ছে সেলস থেকে তৈরি হলো টিস্যু, টিস্যু থেকে হলো অর্গানস, অর্গান থেকে অর্গানিজমস। So every multicellular organism has come from a single cell. How? Cell divide to produce a cells of their own kind. All cells thus come from pre-existing cells. তার মানে প্রতিটা সেল ডিভাইড করে, এটা আমরা পরে আরও ডেসক্রিপটিভে আসবো। আমরা জানি যে প্রতিটা সেল কিন্তু ডিভাইড করে, এবং ডিভাইড করে তারা কিন্তু বিভিন্ন রকমের আবার ডটার সেলস তৈরি করে। এই ডটার সেলস মানে আমরা একটা সেল থেকে দুটো সেল, দুটো সেল থেকে চারটে সেল, চারটে সেল থেকে আটটা সেল, এইভাবে যে মাল্টিপ্লিকেশনটা হয়, এই প্রসেসগুলো পরে আছে মাইটোসিস, মিওসিস। এইটাই হচ্ছে বেসিক প্রসেস অফ বায়োলজি, যার থ্রু দিয়ে কিন্তু আজকে আমরা এই অ্যানিমাল কিংডম, মানে অ্যানিমাল যারা রয়েছে, মাল্টিসেলুলার অর্গানিজমস বা প্লান্টস যারা, তারা তৈরি হয়েছে। এখানে দেখো কিছু অর্গানিজমসের ফটো দিয়েছে, কিছু অর্গানসের ফটো আমাদের দিয়েছে, যেটা লেখাও আছে সাম অর্গানিজমস অলসো হ্যাভ cells of different kinds. Look at the following pictures. It depicts some cells from the human body. কি বলছে তোমরা দেখো যে সাম অর্গানিজমস ক্যান অলসো হ্যাভ সেলস অফ ডিফারেন্ট কাইন্ডস। লুক এট দ্য ফলোয়িং পিকচার্স, ইট ডেপিক্ট সাম সেলস ফ্রম দ্য হিউম্যান বডি। দেখো এখানে কিছু সেলসের কথা দেওয়া আছে আমাদের হিউম্যান বডির মধ্যেই যেগুলো রয়েছে, যেমন নার্ভ সেল, এটা তোমরা দেখতে পাচ্ছ একটা ডিফারেন্ট টাইপ অফ সেলস। ব্লাড সেলস যদি আমরা দেখি অনেক ছোট ছোট হয়। এটা যদি দেখো ওভাম, ওভাম একটা সিঙ্গেল সেল যেটা আমাদের উইমেনদের মধ্যে থাকে, যেটা ফার্টিলাইজেশনস করে এবং আমাদের রিপ্রোডাক্টিভ ফাংশনসের জন্য খুব ইম্পর্ট্যান্ট। বোন সেলসগুলো, স্পার্ম যদি দেখো একটা সিঙ্গেল সেল, কিন্তু সেটা কত ছোটোর ওপরে, আবার ফ্যাট সেলসগুলো কত হয়। তো এরকম বিভিন্ন রকম সেলস কিন্তু আমাদের একটা হিউম্যানের মধ্যে থাকে, যেগুলো কম্প্রাইজ করে আমরা কিন্তু একটা হিউম্যান বডি তৈরি হয়। তা বলছে কি, দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য সেলস আর রিলেটেড টু স্পেসিফিক ফাংশনস দে পারফর্ম। সাম সেলস লাইক অ্যামিবা হ্যাভ চেঞ্জিং শেপস। In some cases, the cell shape could be more or less fixed and peculiar for a particular type of cell. For example, nerve cells have typical shape. Each living cell has the capacity to perform certain basic functions that are characteristics of all living forms. তার মানে পার্টিকুলার যে লিভিং সেলসগুলো আছে তাদের বিভিন্ন রকমের কিন্তু ফাংশনস আছে, সেই ফাংশনসগুলোর জন্যই তাদের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড শেপ। How does a living cell perform these basic functions? We know that there is a division of labor in multicellular organisms such as human beings. This means that different parts of the human body perform different functions. The human body has a heart to pump blood and a stomach to digest food and so on. Similarly, division of labor is also seen within a single cell. In fact, each such cell has got certain specific components within it known as cell organelles. Each kind of cell organelle perform a special function such as making new material in the cell, clearing up the waste material from the cell and so on. তার মানে বলছে কি, একটা হিউম্যান বডিতে যেমন আমাদের বিভিন্ন রকমের অর্গানস আছে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অর্গানস উইদিন এ হিউম্যান বডি। যেমন হচ্ছে যে একটা হার্ট, যে আমরা জানি যে হার্ট ইজ রিকোয়ার্ড ফর পাম্পিং অফ ডিঅক্সিজেনেটেড অ্যান্ড অক্সিজেনেটেড ব্লাড। মানে আমাদের হার্ট কী করে, ব্লাডকে আমাদের পিউরিফাই করে, পাম্প করে। সিমিলারলি স্টমাকের ফাংশন কি, স্টমাক কী করে, আমাদের ফুডকে ডাইজেস্ট করে। এছাড়া কিডনি আছে যারা আমাদের ফিল্ট্রেশন করে, এবং বিভিন্ন অর্গান। লাংস কী করে, আমাদের অক্সিজেনেটেড, আমাদের যে পিওর যে তোমার অক্সিজেন আছে সেটা আমাদের লাংস কিন্তু আমাদের বাইরে থেকে নিয়ে সেটার থেকে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড বলছি, আমাদের যে ইমপিউরিফাইড যে ইয়েটা রয়েছে, কার্বন ডাইঅক্সাইড আছে, সেটা শরীর থেকে বার করে দেয়। এরকমভাবে ডিফারেন্ট অর্গানস কিন্তু আমাদের ডিফারেন্ট ফাংশন প্লে করে। সিমিলারলি এরকমভাবে সেলের মধ্যেও কিছু পার্ট আছে যারা কিন্তু ডিফারেন্ট কাজ করে, যাদেরকে টোটাল কম্প্রাইজ করে একটা সেল ফর্ম হয়। সেইগুলোকেই বলা হয় কি, সেই স্পেসিফিক কম্পোনেন্টসগুলোকেই বলা হয় কিন্তু সেল অর্গানেলস। এই দেখো এখানে ভালো করে তোমরা যদি দেখো, এই সেল অর্গানেলস কথাটা লেখা আছে, বলছে কি ইচ কাইন্ড অফ সেল অর্গানেল পারফর্ম আ স্পেশাল ফাংশন such as making new material in the cell, clearing up of the waste materials from the cell। মানে নতুন সেলের মেটেরিয়াল, যেটা সেলের বেসিক মেটেরিয়াল, মানে কি তার ভেতরের যে এটা। আচ্ছা, a cell is able to live and perform all its function because of this organelle. These organelles together constitute the basic unit called the cell। তার মানে এই সেল অর্গানেলসগুলো কম্বাইন করে একটা সেল তৈরি করে। তার মানে একটা সেলের মধ্যে কিন্তু এই সমস্ত অর্গানেলগুলোই থাকে। It is interesting that all cells are found to have the same organelles no matter what their function is or what organisms they are found in। তার মানে কি বলছে, সমস্ত সেল, যে কোনো অর্গানিজমসের মধ্যেই যদি আমরা যাই, এই সেম অর্গানেলসগুলো কিন্তু আমরা দেখতে পাই। নো ম্যাটার হোয়াট দেয়ার ফাংশন ইজ অর হোয়াট অর্গানিজমস দেয়ার ফর্ম, মানে ইরেসপেক্টিভ অফ এনি অর্গানিজমস অর ইরেসপেক্টিভ অফ এনি তোমার ফাংশনস, এই একটা সেলের মধ্যে কিন্তু এই অর্গানেলসগুলোকে আমরা পাবোই।
এরপরে যে পার্টটা বলছে কি হোয়াট ইজ আ সেল মেড আপ অফ, হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ আ সেল, মানে সেল কীভাবে তৈরি হয় সেটাই আমরা বেসিক্যালি পড়ব। তাহলে প্রথম দেখো এটা যদি আসি, আ সেল ইজ মেনলি কনস্টিটিউট অফ তিনটে মেনলি পার্ট আছে, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। All activities inside the cell and interactions of the cell with its environment are possible due to these features. Let us see how. এরপর কি প্রথম হচ্ছে দেখো প্লাজমা মেমব্রেন, দিস ইজ দ্য আউটারমোস্ট কভারিং অফ দ্য সেল দ্যাট সেপারেটস দ্য কন্টেন্টস অফ দ্য সেল from its external environment. The plasma membrane allows or permits the entry and exit of some materials in and out of the cell. It also prevents movement of some other materials. The cell membrane therefore is called a selectively permeable membrane. তার মানে কি, তুমি যদি দেখো এই যে বলছে আউটার মোস্ট কভারিং অফ দ্য সেল, যে কি করে একটা ধরো একটা কভারের মতন বা শেলের মতো, যে কি করে সেলটাকে বাইরের কোনো রকম এক্সটার্নাল ইয়ে থেকে কিন্তু সে তাকে বাধা দিয়ে রাখে, মানে তাকে গার্ড প্রোটেকশন করে রাখে, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে ডাইরেক্টলি সেই সেলটা কোনো কন্ট্যাক্টে না আসে, সেই আউটার মোস্ট কভারিংটাকেই কিন্তু আমরা কি বলি, প্লাজমা মেমব্রেন বলি আর সেল মেমব্রেন বলি। এই প্লাজমা মেমব্রেনটার আবার একটা অন্য রকমের ক্যারেক্টারিস্টিক্স, যেমন প্লাজমা মেমব্রেন কী করে, কিছু মেটেরিয়ালকে ভেতরে ইন অ্যান্ড আউট করতে দেয়, মানে তাকে ঢুকতে দেয় আবার বেরোতে দেয়, কিন্তু আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোকে কিন্তু ঢুকতে বা বেরোতে দেয় না, মানে তাই জন্য বলছে সে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। সিলেক্টিভলি পারমিয়েবল মানে তোমরা যদি বুঝতে পারো, সিলেক্টিভলি পারমিয়েবল মানে আমরা কি বুঝি, সিলেক্টিভলি পারমিয়েবল মানে তার সে কিন্তু কিছু কিছু, যদি ভালো করে দেখো, কিছু কিছু জিনিসকে সে তার মানে কি, সে তার মানে পাস করতে দেয়, কিছু কিছু জিনিসকে সে কিন্তু পাস করতে দেয় না, এটাই মানে হলো সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এরপরে কি বলছে, হাউ ডাজ দ্য মুভমেন্ট অফ দ্য সাবস্টেন্সেস টেক্স প্লেস ইন টু দ্য সেল অ্যান্ড হাউ ডু সাবস্টেন্সেস মুভ আউট। এটা তো বলেছে একটা, এই যে কিছু কিছু সাবস্টেন্স যে ভেতরে ঢুকছে আবার কিছু কিছু সাবস্টেন্স যে ঢুকতে পারছে না, এই প্রপার্টিসটাকে কি বলে। সাম সাবস্টেন্সেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন ক্যান মুভ অ্যাক্রস দ্য সেল মেমব্রেন বাই আ প্রসেস কল্ড ডিফিউশন। এই যে টেকনিকটা যেটা বলছে, যে যার মধ্যে দিয়ে কিছু সাবস্টেন্স লাইক কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন একটা সেল মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করতে পারে, তাকে বলা হয়, সেই প্রসেসটাকে বলা হয় ডিফিউশন। উই হ্যাভ স্টাডিড দ্য প্রসেস অফ ডিফিউশন ইন আর্লিয়ার চ্যাপ্টার্স। উই স দ্যাট দেয়ার ইজ আ স্পন্টেনিয়াস মুভমেন্ট of a substance from a region of high concentration to a region of lower concentration, এই প্রসেসটাকেই বলা হয় ডিফিউশন। তো আমরা যদি ফিজিক্স পড়ে থাকি তাহলে আমরা ডিফিউশন, অসমোসিস এই প্রপার্টিসগুলো কিন্তু পড়েছি, এবং সেখানে আমরা জানি যখনই একটা কোনো সাবস্টেন্স হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনের মধ্যে মুভ করে, তখনই কিন্তু সেই স্পন্টেনিয়াস মুভমেন্টটাকে বলা হয় ডিফিউশন। ডিফিউশন অ্যান্ড অসমোসিস এই দুটো খুব কমন প্রসেস, যেগুলো কিন্তু আমরা পড়েছি, পড়াশোনা করেছি, এবং আগামী দিনে ফিজিক্সের এই সায়েন্সের কনসেপ্ট যখন আমরা পড়বো, ফিজিক্সের মধ্যে কিন্তু বারবার এগুলো আসবে। Something similar to this happens in cells when, for example, substances like CO2, which is a cellular waste and requires to be excreted out by the cell. আমরা সবাই জানি যে অক্সিজেন আমাদের শরীরের ভেতরে লাগে এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের শরীর থেকে বের করে দিতে হয়। তাহলে এক্সেস যে কার্বন ডাই অক্সাইডটা শরীরের ভেতরে অ্যাকুমুলেট হয়, সেটা শরীরের ভেতর থেকে বের করে দিতে হয়। তাহলে কীভাবে সেটা হয় সেটাই এখানে বলছে। In the cell's external environment, the concentration of CO2 is low as compared to that inside the cell. As soon as there is a difference of concentration of CO2 inside and outside a cell, CO2 moves out of the cell from a region of high concentration to a region of low concentration outside the cell by the process of diffusion. তার মানে ধরো একটা সেলের মধ্যে যদি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয়ে যায় এবং তার বাইরে যে কার্বন ডাইঅক্সাইডটা রয়েছে তার অ্যামাউন্টটা যদি, কনসেন্ট্রেশনটা যদি কম হয়, তখন সে হাই টু লো, আমরা জানি এই প্রসেসটাই হচ্ছে ডিফিউশন, তখন হাই টু লো হিসেবে সে মুভ করে এবং সেই মুভমেন্টের ফলে সেই কার্বন ডাইঅক্সাইডটা সেল থেকে বেরিয়ে আসে। দিস প্রসেস ইজ কল্ড ডিফিউশন। Similarly, O2 enters the cell by the process of diffusion when the level or concentration of O2 inside the cell decreases. Thus, diffusion plays an important role in gaseous exchange between the cells as well as the cells and its external environment. তার মানে কি, এখানে যেটা বলছে যে সিমিলারলি যখন আমরা ধরছি আমাদের যখন অক্সিজেনটাও যখন আমাদের কি হচ্ছে, বাইরে অক্সিজেন কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে এবং ভেতরে অক্সিজেন কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, তখন অক্সিজেনও কিন্তু বাইরের কনসেন্ট্রেশন থেকে ভেতরের কনসেন্ট্রেশনে থ্রু ডিফিউশন প্রসেস মুভ করছে। Water also obeys the laws of diffusion. The movement of water molecules through such a selectively permeable membrane is called অসমোসিস। তার মানে এবারে যদি আমরা ভালো করে দেখি, তার মানে কি বুঝলাম যে অসমোসিস কি প্রসেস। অসমোসিস হচ্ছে একটা এমন প্রসেস যেখানে কিন্তু, যেটা কিন্তু অনলি মানে এটা হচ্ছে কি একমাত্র লিকুইড সাবস্টেন্সেসের জন্য অসমোসিস হয়। এই গ্যাসিয়াস সাবস্টেন্সেসের জন্য যদি তোমরা ধরো, যেমন আগেরটা আমরা কি খেলতাম, ডিফিউশনের জন্য দেখলাম যে ডিফিউশন গ্যাসের জন্য হয়। অসমোসিস কিন্তু একটা প্রসেস যেটা হচ্ছে লিকুইডের জন্য অনলি হয়। যেমন কি বলছে, ওই জন্য বলছে যখনই তোমার দেখো এখানে কি বললো যে দ্য মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউলস থ্রু সাচ আ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন ইজ কল্ড osmosis. The movement of water across the plasma
across the plasma membrane is also affected by the amount of substance dissolved in water. তার মানে কি কতটা সাবস্টেন্স ওয়াটারে ডিজলভড আছে তার ওপরেও কিন্তু এই মুভমেন্টটা ডিপেন্ড করে। Thus, osmosis is the passage of water from a region of high water concentration through a selectively permeable region to a region of low water concentration till equilibrium is reached. তার মানে কি ইকুইলিব্রিয়াম প্রসেসটা কখন হবে, যখন ধরো একটা বাইরের কনসেন্ট্রেশন রয়েছে কম, ভেতরের কনসেন্ট্রেশন রয়েছে বেশি, তাহলে সে কী করবে, ভেতর থেকে ভেতরের কনসেন্ট্রেশন যেহেতু বেশি, বাইরে যেহেতু আমরা জানি হাই টু লো কনসেন্ট্রেশনে মুভ করবে, তাহলে ভেতর থেকে বাইরে বেরোবে। ততক্ষণ অবধি প্রসেসটা কন্টিনিউ হবে যতক্ষণ না বাইরের কনসেন্ট্রেশন এবং ভেতরের কনসেন্ট্রেশন সেম হয়ে যায়। সিমিলারলি আবার যখন ভেতরের কনসেন্ট্রেশনটা কম, বাইরের কনসেন্ট্রেশনটা ধরো বেশি, তখন কী হবে, সেই সাবস্টেন্সটা ভেতরে ঢোকার চেষ্টা করবে এবং সেই প্রসেসটা ততক্ষণই কন্টিনিউ হবে যতক্ষণ না কিন্তু দুটোর কনসেন্ট্রেশনটা একটা ইকুইলিব্রিয়াম রিচ করছে। তো বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ পুট অ্যান অ্যানিমাল সেল অর আ প্লান্ট সেল ইন্টু আ সলিউশন অফ সুগার অর সল্ট ইন ওয়াটার। বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ পুট অ্যান অ্যানিমাল সেল অর আ প্লান্ট সেল ইন্টু আ সলিউশন অফ সুগার অর সল্ট ইন ওয়াটার। ওয়ান অফ দ্য ফলোয়িং থ্রি থিংস কুড হ্যাপেন। দেখো কী কী হতে পারে। ইফ আ মিডিয়াম সারাউন্ডিং দ্য সেল হ্যাজ আ হায়ার ওয়াটার কনসেন্ট্রেশন দ্যান দ্য সেল, meaning that the outside solution is very dilute, the cell will gain water by osmosis. Such a solution is known as hypotonic solution. বলছে কি যখন আমরা এই একটা অ্যানিমাল সেল আর প্লান্ট সেলকে একটা সুগার আর সল্টে দিয়ে দেবো, তখন কী হবে, দ্য মিডিয়াম সারাউন্ডিং দ্য সেল, যে মিডিয়ামটা সেলের চারিপাশে রয়েছে তার কি হ্যাজ আ হায়ার ওয়াটার, তার ওয়াটার কনসেন্ট্রেশনটা অনেকটা বেশি হাই। তাহলে কী হবে, ভেতরের যে রয়েছে আমার সেলটা রয়েছে, সেলের ভেতরের কনসেন্ট্রেশনটা লো, তাহলে কী হবে, তখন আউটসাইড সলিউশনটা যেহেতু ডাইলিউট, তখন কী হবে, সেলের ভেতরে ওয়াটারটা হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশনে মুভ করবে, তখন কী হবে, দ্য সেল উইল গেইন ওয়াটার বাই অসমোসিস। তাহলে এই অসমোসিস প্রসেসে কিন্তু বাইরে থেকে ভেতরে তখন কিন্তু আমাদের যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা কিন্তু ঢুকে আসবে। সাচ আ সলিউশন ইজ নোন অ্যাজ হাইপোটনিক সলিউশন। তাহলে এটা কি, যখন এই যে সলিউশনটা যেটা বাইরে থেকে ভেতরে ঢুকছে তাকে বলা হয় হাইপোটনিক সলিউশন। দ্য ওয়াটার মলিকিউলস আর ফ্রি টু পাস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন ইন বোথ ডাইরেকশন, বাট মোর ওয়াটার উইল কাম ইন টু দ্য সেল দেন উইল লিভ। The net overall result is that the water enters the cell is likely to swell well. এবার কি হবে, যদি বেশি ওয়াটারও ঢুকে যায় তাহলে কিন্তু সেলের ভেতরটা তখন সোয়েলিং হয়ে যাবে, মানে সেটা ফুলে যাবে। If the medium has exactly the same water concentration as the cell, there will be no net movement of water across the cell membrane. Such a solution is known as isotonic solution. যদি আমাদের সেই যে বলা হলো যে ভেতরে আমাদের যে প্লান্ট সেল আর অ্যানিম্যাল সেলটা আছে তার ভেতরের যদি কনসেন্ট্রেশনটা আর বাইরের মিডিয়ামের কনসেন্ট্রেশনটা যদি একদম সেম থাকে, তাহলে কিন্তু কোনো হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন মুভমেন্ট হবে না। যেহেতু কোনো নেট মুভমেন্ট হচ্ছে না, তাই জন্য সেখানে কোনো কিন্তু মানে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন কোনো মুভমেন্টও হবে না, কোনো ডিফিউশন অসমোসিসেরও চান্স নেই। সাচ টাইপ অফ সলিউশনকে বলা হয় কি, আইসোটনিক সলিউশন। ওয়াটার ক্রসেস দ্য সেল মেমব্রেন ইন বোথ ডাইরেকশন, বাট দ্য অ্যামাউন্ট গোয়িং is the same as the amount going out, so there is no overall movement of water, the cell will stay the same size. তার মানে যেহেতু এখানে কোনো ভেতরে জল ঢোকা বা বেরোবার কোনো ব্যাপার হচ্ছে না, তাই জন্য সেলের যে নর্মাল সাইজটা আছে সেটাই থেকে যাবে, তার জন্য এখানে কিন্তু কোনো সেলের সোয়েলিং হবে না। আচ্ছা, এরপরেরটা কি, ইফ দ্য মিডিয়াম হ্যাজ আ ভেরি লোয়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার দেন দ্য সেল, মিনিং দ্যাট ইট ইজ আ ভেরি কনসেন্ট্রেটেড সলিউশন, দ্য সেল উইল লুজ ওয়াটার বাই অসমোসিস। সাচ আ সলিউশন ইজ নোন অ্যাজ হাইপারটনিক সলিউশন। তাহলে এবারে ওটা রিভার্সটাই, যদি আমরা জানি যে যদি সেলের ভেতরের কনসেন্ট্রেশনটা অনেক হাই হয় এবং আউটসাইড সারফেসের কনসেন্ট্রেশনটা যদি অনেকটা লো হয়, তখন কী হবে, সেলের ভেতর থেকে সেলের আউটসাইডে তখন সেই ওয়াটার সলিউশনটা মুভ করবে এবং সেই ওয়াটার মানে সেই যদি যদি ওয়াটার সলিউশনটা যদি বাইরে মুভ করে, তখন কি হবে, সেই টাইপ অফ প্রসেসে কী হবে, অসমোসিস থ্রু দিয়ে সেলটা ওয়াটার লস করবে এবং এই যে সাচ আ সলিউশন, যে সমস্ত সলিউশন এরমভাবে ওয়াটার সেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে, তখন আমরা সেই টাইপ অফ সলিউশনকে কী বলি, হাইপারটনিক সলিউশন। তাহলে কী দেখলাম, একটা হচ্ছে হাইপোটনিক, এখানে বাইরে থেকে ভেতরে ঢুকবে কনসেন্ট্রেশনটা যেহেতু কম বলে, একটা হচ্ছে আইসোটনিক, যেখানে কোনো নেট মুভমেন্ট হবে না কারণ সেখানে দুটোর কনসেন্ট্রেশন সেম, আর লাস্টেরটা হচ্ছে হাইপারটনিক, যেখানে ভেতরের কনসেন্ট্রেশনটা ভেতরের কনসেন্ট্রেশন হচ্ছে বেশি এবং বাইরে মিডিয়ামের কনসেন্ট্রেশন কম, সেখানে কি হচ্ছে, ভেতর থেকে মানে আমার সেলের ভেতর থেকে বাইরে সলিউশনটা মুভ করবে। এগেইন ওয়াটার ক্রসেস দ্য সেল মেমব্রেন ইন বোথ ডাইরেকশন, বাট দিস টাইম মোর ওয়াটার লিভস দ্য সেল দ্যান ইট এন্টার্স, দেয়ারফর দ্য সেল উইল শ্রিঙ্ক। তারপরে ভেতর থেকে যদি কিছু জিনিস বেরিয়ে যায়, সে বাইরে বেরিয়ে গেল, তাহলে কি হবে, ভেতরটা চুপসে যাবে, ইট উইল শ্রিঙ্ক। এর একদম কমন প্রসেস আমরা জানি। দাস অসমোসিস ইজ আ স্পেশাল কেস অফ ডিফিউশন থ্রু আ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন,
যেটাকে তাহলে বলা হচ্ছে কি, তাই অসমোসিস তার মানে কি হচ্ছে, একটা স্পেশাল কেস অফ ডিফিউশন থ্রু আ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তার মানে অসমোসিস কিন্তু আ টাইপ অফ ডিফিউশন প্রসেসে। ডিফিউশন মানে কি, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন আর লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন, এই যে মুভমেন্ট, এইটাই কিন্তু ডিফিউশন। তাহলে ডিফিউশনেরই কিন্তু একটা রকম প্রসেস হচ্ছে অসমোসিস, যেখানে এই ওয়াটার মুভমেন্টগুলো, ওয়াটার মলিকুলসের মুভমেন্টগুলো হয় থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন। এটা হলো আমাদের তাহলে একটা আমরা কেস স্টাডি পড়লাম। এবারে কি বলছে এই পার্টটায় আসি, ইউনিসেলুলার অর্গানিজমস অ্যান্ড, এটা কি বলছে, ইউনিসেলুলার ফ্রেশ ওয়াটার অর্গানিজমস অ্যান্ড মোস্ট প্লান্ট সেলস টেন্ড টু গেইন ওয়াটার থ্রু অসমোসিস। অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই প্লান্ট রুটস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অসমোসিস। এই যে ওয়াটারটা গেইন করে প্লান্টরা বা বিভিন্ন ইউনিসেলুলার অর্গানিজমস লাইক অ্যামিবা, প্যারামেশিয়াম, যেগুলো আমরা পড়ে এলাম, এরা কি করে, এরা ওয়াটার গেইন করে থ্রু দ্য প্রসেস অফ অসমোসিস। তার মানে এদের ভেতরের কনসেন্ট্রেশনটা কম থাকে, তাই জন্য এরা আউটসাইড মিডিয়াম থেকে কিন্তু ওয়াটার নেয়। Thus diffusion is an important in exchange of gases and water in the life of a cell. তার মানে diffusion process কি, গ্যাস এবং ওয়াটার দুটো কনসেন্ট্রেশনই হয়। In addition to this, the cells also obtain nutrition from its environment. Different molecules move in and out of the cell through a type of transport requiring energy. The plasma membrane is flexible and is made up of organic molecules called lipids and proteins. এটা খুব ইম্পর্টেন্ট, দেখো বায়োমলিকুলস। এই যে প্লাজমা মেমব্রেনটা আমরা পড়লাম, প্লাজমা মেমব্রেনটা তাহলে কি দিয়ে মেনলি তৈরি, এটা তো আমাদের জানতে হবে। প্লাজমা মেমব্রেনটার একটা মেন কম্পোনেন্টস থাকবেই, যে প্লাজমা মেমব্রেনটা আমাদের কি কম্পোনেন্ট দিয়ে তৈরি, সেটা হলো কিন্তু লিপিডস অ্যান্ড প্রোটিনস। হাউএভার উই অবজার্ভ দ্যাট দ্য স্ট্রাকচার অফ দ্য প্লাজমা মেমব্রেন অনলি থ্রু অ্যান ইলেকট্রন মাইক্রোস্কোপ। শুধু ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু আমরা এটা দেখতে পারি। এরপরের যে পোর্শনটা আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে সেল ওয়াল। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যেমন আমরা বললাম প্রথমে প্লাজমা মেমব্রেন আর সেল মেমব্রেন, এবারে চলে আসি সেল ওয়াল। প্লাজমা মেমব্রেন ও সেল মেমব্রেন, এটা একটা বেসিক ডিফারেন্স অনেক ক্ষেত্রেই আমরা দেখি আসে, যে ডিফারেন্স বিটুইন সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন। তখন কিন্তু এটা জানতে হবে সেল ওয়ালটা কিন্তু একমাত্র প্লান্ট সেলেই থাকে, অ্যানিমাল সেলে কিন্তু সেল ওয়াল থাকে না। অ্যানিমাল সেলে কিন্তু অনলি সেল মেমব্রেন থাকে, প্লান্টে কিন্তু সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন দুটোই থাকে। দ্য প্লান্ট সেলস ইন অ্যাডিশন টু দ্য প্লাজমা মেমব্রেন হ্যাভ অ্যানাদার রিজিড আউটার কভারিং কল্ড দ্য সেল ওয়াল। The cell wall lies outside the cell membrane. The plant cell wall is mainly composed of cellulose. তার মানে কি, সেলুলোজ মেটেরিয়ালটা দিয়ে কিন্তু সেল ওয়ালটা মেনলি তৈরি হয়। Cellulose is a complex substance and provides structural strength to the plants. তাহলে সেলুলোজকে একটা কমপ্লেক্স সাবস্টেন্স, মেইনলি এটা একটা টাইপ অফ বায়োমলিকিউলস, যেটা কিন্তু আমাদের কার্বোহাইড্রেট থেকে তৈরি, যারা কিন্তু একটা কমপ্লেক্স সাবস্টেন্স অ্যান্ড প্রোভাইড স্ট্রাকচারাল স্ট্রেংথ, মানে এর যে বন্ডিংয়ের স্ট্রাকচারটা, পরবর্তী ক্ষেত্রে আমরা যখন বন্ডিং বা এসব পড়বো তখন কিন্তু বায়োমলিকিউলসের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট, যে একটা স্ট্রাকচারাল স্ট্রেংথ দেয় যাতে সে চট করে ভেঙে না যায় কম্পাউন্ডটা। When a living plant cell loses water through osmosis, there is shrinkage or contraction of the contents of the cell away from the cell wall. This phenomenon is known as plasmolysis. We can observe this phenomenon by performing the following একটা অ্যাক্টিভিটি দিয়েছে। তার মানে কি বলছে, একটা লিভিং প্লান্ট সেল যখন খুব ওয়াটার অসমোসিসের থ্রু দিয়ে সে যখন অনেকটা ওয়াটার লস করছে, ঠিক আছে, সেই সময় কি হচ্ছে, তার সেলগুলো কন্ট্রাক্ট হয়ে যায়, যেহেতু ভেতর থেকে একটা শ্রিঙ্কেজ হচ্ছে। এই যে প্রসেসটা, যেখানে সেল ওয়ালটা শ্রিঙ্ক হয়ে যায় এবং তার ভেতর থেকে সমস্ত কন্টেন্ট বেরিয়ে যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় প্লাজমোলিসিস। খুব ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ প্লাজমোলিসিস বা ডেফিনেশন অফ দ্য প্লাজমোলিসিস। এবার এখানে আরেকটা জিনিস দেখো, দ্য সেল ওয়ালস পারমিট দ্য সেলস অফ দ্য প্লান্টস, ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া টু উইথস্ট্যান্ড ভেরি ডাইলিউট, মানে hypotonic external media without bursting. In such media, the cells tend to take up water by osmosis. The cell swells, building up pressure against the cell wall. The wall exerts an equal pressure against the swollen cell. Because of their walls, such cells can withstand much greater changes in the surrounding medium than animal cells. যেহেতু বেসিক্যালি যদি সেল ওয়াল সেল মেমব্রেন দুটো আছে, এবং এরা যেহেতু সেল ওয়ালসও রয়েছে, দুটো একটা এক্সট্রা লাইন অফ প্রোটেকশন রয়েছে, হাইপোটনিক সলিউশন যখন হয়, তার মানে কি, যখন সেলের ভেতরে অনেকটা ওয়াটার বাইরের সারফেস হায়ার কনসেন্ট্রেশন থেকে ভেতরে, সেলের ভেতরে যদি লোয়ার কনসেন্ট্রেশন থাকে যখন ঢুকছে, তখন সেলটা কী হয়, অনেকটা সোয়েল আপ করে যায়। কিন্তু সেই ওয়ালটায় একটা, যখনই সোয়েল আপ করে যাবে, তোমরা জানো যে জিনিসটা যখন অতিরিক্ত ফুলে যাবে, তখন কী হবে, তার উপরে একটা এক্সট্রা প্রেশার তো ক্রিয়েট হবেই। সেই এক্সট্রা প্রেশারটা যখন ক্রিয়েট হবে, তখন কিন্তু সেলসটা বাস্টিংয়ের একটা চান্সেস থাকে। কিন্তু যেহেতু এখানে সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন দুটোই থাকে, তার জন্য কিন্তু একটা এক্সট্রা লাইনিং অফ প্রোটেকশন থাকে, যার জন্য কিন্তু সেই, মানে সেই যে চাপটা আছে বা প্রেশারটা আছে, সেটা কিন্তু প্লান্টসরা অনেক বেশি নিতে পারে, বেটার দ্যান অ্যানিমালস। এরপর যেটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা চলে আসছি নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কিন্তু, যদি আমরা ধরি একটা সেলকে, যদি ধরি একটা মানে টোটাল, যদি তোমরা ধরো যে সেল হচ্ছে একটা, আমি একটা স্ট্রাকচার দেখালে তোমরা বুঝতে পারবে। এই যে এই স্ট্রাকচারটা যদি একটা অ্যানিমাল সেলসের ভালো করে তোমরা দেখতে পারো, আমি একটু জুম ইন করছি, তো সেই জায়গাতে তোমরা যদি একটু ভালো করে এই স্ট্রাকচারটা দেখো সেলের, তো
তো এটা একটা অ্যানিমাল সেলের ফটো দেওয়া আছে। তো এইখানে যদি ভালো করে দেখো যে এইটা যদি একটা অ্যানিমাল সেল হয়, তার একদম বেসিক যে এটা হচ্ছে সেটাই হলো, একটা অ্যানিমাল সেল যদি দেখাই তার একদম বেসিক যে ইয়েটা নিউক্লিক মেটেরিয়ালটাই দেখো, এটাই হচ্ছে নিউক্লিয়াস। মানে নিউক্লিয়াস হচ্ছে একটা ডাবল লেয়ার কভারিং থাকে, নিউক্লিয়াস হচ্ছে একদম কোর মেটেরিয়াল অফ দ্য সেল, যেটা হচ্ছে ধরে নাও একদম তার মানে একটা সেলের একদম মেইন যে কি বলবো এটাকে যদি তোমাদেরকে বলা যেতে পারে, এর একদম বেসিক ইউনিট ধরা, সেলেরও আবার একটা সেল যদি বেসিক ইউনিট হয় তারও মেইন ইউনিট হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিপাশে যে এই যে কভারিংটা আছে এটাই কিন্তু হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন, অর এটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ার মেমব্রেন। এই যে স্ট্রাকচারটা আছে এর মধ্যে দেখো, আবার যদি ভালো করে দেখতে পারো তোমরা এখানে যে অনেক কটা স্ট্রাকচার আছে, তার মধ্যে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটাকে কি বলা হচ্ছে, মাইটোকন্ড্রিয়া, যেটাকে আমরা আসছি পাওয়ার হাউস অফ দ্য সেলস বলা হয়। এছাড়া কি আছে, লাইজোজোমস আছে, গলগি বডি আছে, এগুলো বিভিন্ন সেল অর্গানেলস, কিন্তু এদের বিভিন্ন রকম কাজ আছে যারা কিন্তু সেলসের মধ্যে বিভিন্ন রকমের কাজগুলো পারফর্ম করে। এবং এই কাজগুলোই কিন্তু আমরা ডেসক্রিপটিভ ওয়েতে এখন পড়বো, একটা একটা করে আমরা আসবো, স্টার্টিং করব সেলস দিয়ে, ঠিক আছে।